সঠিক উত্তর জ। ব্যাখ্যা অন্তঃস্থ ধ্বনি স্পর্শ বা উম্ম ধ্বনির অন্তরে অর্থাৎ মাঝে আছে বলে জ, র, ল, ব এই ধ্বনিগুলোকে অন্তঃস্থ ধ্বনি বলা হয় আর বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। অন্যদিকে ওষ্ঠধ্বনি যে ধ্বনির উচ্চারণে দুটি ঠোঁট পরস্পরের সংস্পর্শে এসে বাতাসের নির্গম পথে বাধা সৃষ্টি করে তাকে ওষ্ঠ বাইলিবিয়ালস ধ্বনি বলা হয়। প, ফ, ব, ভ, ম হলো ওষ্ঠধ্বনি। যেমন তাপ, লাফ, ডাল, সহা, নাম, উৎস। বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী 2019 সংস্করণ। প্রশ্ন মধ্যস্বর লোপ পেয়েছে নিচের কোন উদাহরণে? সঠিক উত্তর অগুরু এর থেকে বড় অগ্র। ব্যাখ্যা সম্প্রকর্ষ বা স্বরলোপ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোককে বলা হয় সম্প্রকর্ষ, যেমন বসতি এবং জিতি, বস্তি, জানালা এবং জিতি, জানলা ইত্যাদি। আদি স্বরলোপ প্রথম স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলে, যেমন অলাবু এবং জিতি, লাবু এবং জিতি, লাউ, উদ্ধার এবং জিতি, উধার এবং জিতি, ধার। মধ্যস্বর লোপ শব্দের মধ্যে অবস্থিত স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বর লোপ বলে, যেমন অগুরু এবং জিতি, অগ্র, সুবর্ণ এবং জিতি, স্বর্ণ। অন্তঃস্বর লোপ শব্দের শেষে অবস্থিত স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্তঃস্বর লোপ বলে, যেমন আশা এবং জিতি, আশ, আজি এবং জিতি, আজ, চারি এবং জিতি, চার, সন্ধ্যা এবং জিতি, সঝা এবং জিতি, সাজ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণী 2019 সংস্করণ। প্রশ্ন অঞ্চলভেদে বা কালক্রমে কোন ভাষারীতির পরিবর্তন হয় না? সঠিক উত্তর সাধু ভাষারীতি। ব্যাখ্যা সাধু ভাষারীতির বৈশিষ্ট্য সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। এই ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী 2019 সংস্করণ। প্রশ্ন স্ববর্ণের স উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে? সঠিক উত্তর শ্রমিক। ব্যাখ্যা স স স এর উচ্চারণ স কখনো স এর মতো উচ্চারিত হয়, কখনো স এর মতো উচ্চারিত হয়। স কখনো স এর মতো উচ্চারিত হয়, আবার কখনো স এর মতো উচ্চারিত হয়। স বর্ণের উচ্চারণ সবসময় স। উদাহরণ স বর্ণের স উচ্চারণ শত শত, শশা শশা, শান্ত শান্ত। স বর্ণের স উচ্চারণ শ্রমিক শ্রমিক, শ্রীগাল শ্রীগাল। স বর্ণের স উচ্চারণ ভাষা ভাষা, ষোলো ষোলো। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী সংস্করণ -2021 এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন অর্ধস্বরধ্বনি নয় কোনটি? সঠিক উত্তর উ। ব্যাখ্যা অর্ধস্বরধ্বনি নয় উ। অর্ধস্বরধ্বনি যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি: ই, উ, এ, ও। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবে দীর্ঘ করা যায় না। যেমন চাই শব্দে দুটি স্বরধ্বনি আছে, আ এবং ই। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, ই হলো অর্ধস্বরধ্বনি। একইভাবে লাউ শব্দে দুটি স্বরধ্বনি আছে, আ এবং উ। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, উ হলো অর্ধস্বরধ্বনি। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী 2021 সংস্করণ। প্রশ্ন শত ও নত বিধান ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব। ব্যাখ্যা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনায় অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ হল ধ্বনি, বর্ণ, ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন ও লোপ, শত ও নত বিধান, সন্ধি ইত্যাদি। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী 2022 ও 2019 সংস্করণ। প্রশ্ন আঞ্চলিক ভাষার অপর নাম কি? সঠিক উত্তর উপভাষা। ব্যাখ্যা আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। প্রমিত ভাষার স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা ডায়ালেক্ট ব্যবহৃত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে। প্রমিত ভাষা দেশের সর্বস্তরে ব্যবহৃত হয়, লিখিত পদ্ধতির ক্ষেত্রেও তা অনুসৃত হয়, কিন্তু উপভাষার ব্যবহার কেবল বিশেষ অঞ্চলের জনসাধারণের মধ্যেই সীমিত থাকে। উৎস বাংলাপিডিয়া। প্রশ্ন উপসর্গ নিয়ে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? সঠিক উত্তর রূপতত্ত্ব। ব্যাখ্যা রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া, উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ ও রূপতত্ত্বের আলোচ্য বিষয়। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী 2021 সংস্করণ। প্রশ্ন অভিশ্রুতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় কোনটি? সঠিক উত্তর আজি এর থেকে বড় আইজ। ব্যাখ্যা অভিশ্রুতি বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটালো তাকে অভিশ্রুতি বলে। যেমন এরূপ রাখিয়া এবং জিতি, রেখে, করিয়া এবং জিতি, করে, শুনিয়া এবং জিতি, শুইনা এবং জিতি, শুনে, বলিয়া এবং জিতি, বইলা এবং জিতি, বলে, হাটুয়া এবং জিতি, হাউটা এবং জিতি, হেটো, মাছুয়া এবং জিতি, মাউসুয়া এবং জিতি, মেছো ইত্যাদি। অন্যদিকে অপিনিহিতি পরের ইকার আগ উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিত বলে। যেমন আজি এবং জিতি, আইজ, সাধু এবং জিতি, সাউদ, রাখিয়া এবং জিতি, রাইখা, বাক্য এবং জিতি, বাক্য, চারি এবং জিতি, চাইর, মারি এবং জিতি, মায়ের। উৎস বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণী 2019 সংস্করণ। প্রশ্ন রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? সঠিক উত্তর বাক্যের ব্যঞ্জনা। ব্যাখ্যা রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে। এই আলোচনায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া, উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ ও রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অন্যদিকে অর্থতত্ত্ব, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়ে ব্যাকরণের অর্থতত্ত্ব অংশে আলোচনা করা হয়ে থাকে। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী 2021 সংস্করণ। প্রশ্ন ছুরি শব্দের ছ কোন ধরনের স্পৃষ্ট ব্যঞ্জন? সঠিক উত্তর তালু স্পৃষ্ট। ব্যাখ্যা স্পৃষ্ট ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্যপ্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত, যথা ফল, ফলে, ঠান্ডা, ছুরি, খেলা শব্দের ফ, ফ, থ, ছ, খ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।
উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে 5 ভাগে ভাগ করা যায়, যথা ওষ্ঠস্পৃষ্ট ব্যঞ্জন প ফ প ভ, দন্তস্পৃষ্ট ব্যঞ্জন ত ফ দ ধ, মূর্ধাস্পষ্ট ব্যঞ্জন ত থ দ ধ, তালুস্পৃষ্ট ব্যঞ্জন চ ছ জ ঝ, কণ্ঠস্পৃষ্ট ব্যঞ্জন ক খ গ ঘ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2022 সংস্করণ। প্রশ্ন, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর কারক বিশ্লেষণ। ব্যাখ্যা, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে। বাক্যের নির্মাণ ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্ব তা বর্ণনা করে। তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, জ্যোতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। অন্যদিকে ক্রিয়ার কাল রূপতত্ত্বের আলোচ্য বিষয়। প্রতিশব্দ ও বাগধারা নিয়ে ব্যাকরণের অর্থতত্ত্ব অংশে আলোচনা করা হয়ে থাকে। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন, ম ফলার অনুনাসিক উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে? সঠিক উত্তর পদ্ম। ব্যাখ্যা, ম বর্ণের সাধারণ উচ্চারণ ম। শব্দের প্রথম বর্ণে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর মতো হয়, যেমন শ্মশান শ্মশান, স্মরণ স্মরণ। শব্দের মধ্যে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণে দিক্ত হয় এবং সামান্য অনুনাসিক হয়, যেমন আত্মীয় আত্মীয়, পদ্ম পদ্ম। কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে, যেমন যুগ্ম যুগ্ম, জন্ম জন্ম, গুল্ম গুল্ম। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2022 সংস্করণ। প্রশ্ন, ব্রাহ্মণ শব্দের হো যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর হ প্লাস ম। ব্যাখ্যা, ব্রাহ্মণ শব্দের হো যুক্তবর্ণটি হ প্লাস ম বর্ণ যোগে গঠিত। যুক্তবর্ণ, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় তাদেরকে স্বচ্ছ যুক্তবর্ণ বলে। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় না তাদেরকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে। গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ: ক প্লাস স সমান কস, ক প্লাস স সমান খ, হ প্লাস ম সমান হো, হ প্লাস ন সমান হো, স প্লাস ন সমান স্নো, ক প্লাস স প্লাস ম সমান খো। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণী, সংস্করণ -2021। প্রশ্ন, মহাপ্রাণ ব্যঞ্জনগুচ্ছ কোনটি? সঠিক উত্তর হ ঘ হ। ব্যাখ্যা, মহাপ্রাণ ব্যঞ্জনগুচ্ছ ক ঘ হ ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, অল্পপ্রাণ ও মহাপ্রাণ। অল্পপ্রাণ ব্যঞ্জন সেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি, যেমন প ব ত দ স ট ড র চ জ স ক গ ইত্যাদি। মহাপ্রাণ ব্যঞ্জন সেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, যেমন হ ভ ফ ধ থ ঢ র ছ ঝ খ ঘ হ ইত্যাদি। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2022 সংস্করণ। প্রশ্ন, চলিত ভাষারীতি কোন শব্দবহুল? সঠিক উত্তর তদ্ভব। ব্যাখ্যা, চলিত রীতি পরিবর্তনশীল। 100 বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। এই রীতি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী। সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে। অন্যদিকে সাধু রীতি, বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এই রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। উৎস বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, দই শব্দে কোন দ্বিস্বরধ্বনি ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর ওই। ব্যাখ্যা, দ্বিস্বরধ্বনি, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়, যেমন লাউ শব্দের আ পূর্ণ স্বরধ্বনি এবং উ অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি আউ তৈরি হয়েছে। দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ: আই তাই নাই, এই সেই নেই, আও যাও দাও, আয় খায় যায়, উই দুই রুই, অয় নয় হয়, ও মৌ বউ, ওই কই দই, এউ কেউ ঘেউ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির চিহ্ন কয়টি? সঠিক উত্তর 2টি। ব্যাখ্যা, বাংলা বর্ণমালায় 2টি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। ওই ও এই 2টি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন। ওই এর মধ্যে 2টি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি ও এবং একটি অর্ধস্বরধ্বনি ই। একইভাবে ও এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি ও এবং একটি অর্ধস্বরধ্বনি উ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন, নিচের কোনটি ব্যঞ্জনবৃত্তের উদাহরণ? সঠিক উত্তর পাকা এর থেকে বড় পাক্কা। ব্যাখ্যা, ব্যঞ্জনবৃত্ত কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দিক্ত উচ্চারণ হয়, তাকে ব্যঞ্জনবৃত্ত বা ব্যঞ্জনবৃত্ততা বলে, যেমন সকাল এবং জিটি সকাল, পাকা এবং জিটি পাক্কা ইত্যাদি। প্রগত সমীভবন, পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে, অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়, একে বলে প্রগত সমীভবন, যেমন চক্র এবং জিটি চক্ক, পক্ক এবং জিটি পক্ক, লগ্ন এবং জিটি লগ্ন, পদ্ম এবং জিটি পদ্ম ইত্যাদি। উৎস বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, সংযুক্ত বর্ণের কোন গঠনটি শুদ্ধ? সঠিক উত্তর ত প্লাস র প্লাস উ সমান ধ্রু। ব্যাখ্যা, সংযুক্ত বর্ণের শুদ্ধরূপ ত প্লাস র প্লাস উ সমান ধ্রু। গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ: ত প্লাস ত সমান তু, ত প্লাস র প্লাস উ সমান ধ্রু, ক প্লাস ত সমান কুক্ত, ভ প্লাস র সমান ধ্র, ত প্লাস ত সমান অত, ওং প্লাস গ সমান অঙ্গ, ওং প্লাস ক সমান অঙ্ক, হ প্লাস ম সমান হ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন, কোনটি পরাগত স্বরসঙ্গতির উদাহরণ? সঠিক উত্তর আখো এর থেকে বড়, আখো এর থেকে বড় একক। ব্যাখ্যা, স্বরসঙ্গতি একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে, যেমন বেশি এবং জিটি দিশি, বিলাতি এবং জিটি বিলিতি, মূলা এবং জিটি মূল ইত্যাদি।
প্রগত স্বরসঙ্গতি আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়, যেমন মূলা এবং জিটি মূলো, শিকা এবং জিটি শিকে, তুলা এবং জিটি তুলো। পরাগত স্বরসঙ্গতি অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়, যেমন আখো এবং জিটি আখুয়া এবং জিটি এখো, দেশি এবং জিটি দিশি। মধ্যগত স্বরসঙ্গতি আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়, যেমন বিলাতি এবং জিটি বিলিতি, জিলাপি এবং জিটি জিলিপি। অন্য অন্য স্বরসঙ্গতি আদ্য ও অন্ত দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্য অন্য স্বরসঙ্গতি হয়, যেমন মোজা এবং জিটি মুজো। চলিত বাংলায় স্বরসঙ্গতি গিলা এবং জিটি গেলা, মিলামিশা এবং জিটি মেলামেশা, মিঠা এবং জিটি মিঠে, ইচ্ছা এবং জিটি ইচ্ছে ইত্যাদি। পূর্বস্বর উকার হলে পরবর্তী স্বর উকার হয়, যেমন মুড়া এবং জিটি মুড়ো, চুলা এবং জিটি চুলো ইত্যাদি। বিশেষ নিয়মে উরুনি এবং জিটি উর্নি, এখনি এবং জিটি এখনি হয়। উৎস বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, শব্দজোড় নিয়ে ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়? সঠিক উত্তর অর্থতত্ত্ব। ব্যাখ্যা অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্ব বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। সঠিক উত্তর ঝ স। ব্যাখ্যা তালব্য ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। চাচা, ছাগল, জাল, ঝড়, শশা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, স তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। অন্যদিকে মূর্ধন্য ব্যঞ্জন ট, ঠ, ড, ঢ, র, র মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। দন্তমূলীয় ব্যঞ্জন ন, র, ল, স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ। দন্ত ব্যঞ্জন ত, ঠ, ড, ঢ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন, অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দে? সঠিক উত্তর কথা। ব্যাখ্যা বর্ণের উচ্চারণ দুই রকম, অ এবং ও। সাধারণ উচ্চারণ অ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয়। যেমন অবর্ণের স্বাভাবিক উচ্চারণ অনেক অনেক, কথা কথা, অনাথ অনাথ। অবর্ণের ও উচ্চারণ অতি অতি, অনু অনু, পক্ষ পক্ষ, পদ্ম পদ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2022 সংস্করণ। প্রশ্ন, চলিত ভাষার শব্দ কোনটি? সঠিক উত্তর ভেঙে। ব্যাখ্যা সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের কতিপয় রূপ। সাধু চলিত আসিয়া এসে, মস্তক মাথা, জুতা জুতো, তুলা তুলো, শুষ্ক শুকনা শুকনো, বন্য বুনো, পড়িল পড়ল পড়ল, করিয়া করে, ভাঙিয়া ভেঙে, যাইতে যেতে, ফুটিয়া ফুটে, শহীদ সঙ্গে সাথে। উৎস বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, একটি অবতল দর্পণ ব্যবহার করে বাস্তব, উল্টানো ও বস্তুর সমান আকারের চিত্র পাওয়া গেল। বস্তুটির অবস্থান হবে? সঠিক উত্তর বক্রতার কেন্দ্রে। ব্যাখ্যা অবতল দর্পণ কনকেভ মিরর। অবতল দর্পণ এমন এক ধরনের দর্পণ যার প্রতিফলক পৃষ্ঠ ভিতরের দিকে বাঁকানো থাকে। এটি আলোর রশ্মিকে অভ্যন্তরের দিকে প্রতিফলিত করে, ফলে বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে চিত্রের অবস্থান, আকার ও প্রকৃতি পরিবর্তিত হয়। অবতল দর্পণের মূল বিন্দুসমূহ পি পোল, দর্পণের কেন্দ্রবিন্দু, এফ ফোকাস, যেখানে সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে মিলিত হয়, সি সেন্টার অফ কার্ভেচার, বক্রতার কেন্দ্র, এর ব্যাসার্ধ আর সমান 2f। যখন বস্তুটি বক্রতার কেন্দ্রে সি রাখা হয়, প্রতিফলিত রশ্মি এমনভাবে ফিরে আসে যে চিত্রটি একই বিন্দুতে তৈরি হয়। চিত্রটি হয় বাস্তব, উল্টানো ও বস্তুর সমান আকারের। উৎস পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। প্রশ্ন, নিচের কোনটি মৌলিক রাশি নয়? সঠিক উত্তর বল। ব্যাখ্যা মৌলিক রাশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যে রাশিগুলো অন্য কোনো রাশি থেকে নির্ণয় করা যায় না এবং পদার্থবিজ্ঞানের মৌলিক ভিত্তি গঠন করে, সেগুলোই মৌলিক রাশি নামে পরিচিত। এদের মান অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না। সি পদ্ধতিতে মোট 7টি মৌলিক রাশি রয়েছে। আই দৈর্ঘ্য, মিটার, এম ই ভর, কিলোগ্রাম কিলোগ্রাম, ই সময়, সেকেন্ড, এস আই ভি তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার, এ ভি তাপমাত্রা, কেলভিন, কে ভি পদার্থের পরিমাণ, মোল মো এবং ভি আলোক তীব্রতা, ক্যান্ডেলা, সি ডি। এই 7টি রাশি থেকেই পদার্থবিজ্ঞানের সমস্ত অন্যান্য রাশি নির্মিত হয়। লব্ধ রাশি ডেরাইভ কোয়ান্টিটি, যে সকল ভৌত রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদের লব্ধ রাশি বলা হয়। এদের মান নির্ভর করে মৌলিক রাশিগুলোর উপর। উদাহরণস্বরূপ বল ফোর্স সমান ভর গুণ ত্বরণ সমান কিলোগ্রাম এম এস 2, বেগ ভেলোসিটি সমান এম এস এবং চাপ প্রেসার সমান এন এম 2 সমান কিলোগ্রাম এম এস 2। উৎস পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ শ্রেণী। প্রশ্ন, নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা কোন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে? সঠিক উত্তর গতিশক্তি ও মহাকর্ষের তত্ত্ব সংজ্ঞায়িত করা এবং গণিতের মাধ্যমে প্রকাশ। ব্যাখ্যা স্যার আইজ্যাক নিউটন ও তার গ্রন্থ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা 1687। স্যার আইজ্যাক নিউটন 1687 সালে তার গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশ করেন। সংক্ষেপে এটিকে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বলা হয়। এই গ্রন্থে তিনি পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র এবং গণিতের মাধ্যমে প্রাকৃতিক ঘটনাগুলোর বিশ্লেষণ উপস্থাপন করেন। নিউটনের 3টি মৌলিক গতিসূত্র, লজ অফ মোশন। এই গ্রন্থে নিউটন 3টি মৌলিক গতিসূত্র প্রবর্তন করেন। জড় বস্তু স্থির থাকে বা সমান গতিতে সরলরেখায় চলে যতক্ষণ বাহ্যিক শক্তি প্রয়োগ হয় না। বাহ্যিক বল বস্তুতে এর ভর ও ত্বরণের সঙ্গে সমানুপাতিক, প্রতিটি ক্রিয়ার বিপরীত ও সমান প্রতিক্রিয়া থাকে। এরপর তিনি মহাকর্ষের সূত্র প্রণয়ন করেন, যা বলে যে পৃথিবীর সব বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই সূত্র ব্যবহার করে তিনি গ্রহগুলোর কক্ষপথ গণনা করেন এবং সৌরজগতের গতিবিধির ব্যাখ্যা দেন। উৎস এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। প্রশ্ন, এক্স রে বিকিরণ সম্পর্কে নিচের কোনটি ভুল? সঠিক উত্তর এটি ধনাত্মক চার্জযুক্ত কণার প্রবাহ।
ব্যাখ্যা এক্স রে হলো তড়িৎচুম্বক ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যা তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের দোলন দ্বারা গঠিত। এটি কোনো পদার্থগত কণার প্রবাহ নয়, বরং নিরপেক্ষ শক্তি বহনকারী বিকিরণ। এক্স রে পদার্থের মধ্যে প্রবেশ করতে পারে এবং নির্দিষ্ট পর্যায়ে শোষিত হয়, যা একে চিকিৎসা ও শিল্পে বহুল ব্যবহৃত করে। শিল্পক্ষেত্রে এটি ব্যবহার হয় ধাতু বা যন্ত্রাংশের ত্রুটি নির্ণয়। এক্স রে তরঙ্গদৈর্ঘ্য সাধারণত 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত। ছোট তরঙ্গদৈর্ঘ্যের কারণে এক্স রে উচ্চ শক্তিধর এবং পদার্থের মধ্য দিয়ে প্রবেশ করতে সক্ষম। শক্তি নির্ণয়ের সূত্র E=H σ ল্যাম্বডা, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য যত ছোট শক্তি তত বেশি। এক্স রে কোনো চার্জযুক্ত কণার প্রবাহ নয়। উৎস পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। প্রশ্ন, নিচের কোনটি তেজস্ক্রিয় পরমাণুর বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর নিউট্রন ও প্রোটনের অনুপাত সুষম। ব্যাখ্যা তেজস্ক্রিয় পরমাণু রেডিও অ্যাক্টিভ অ্যাটম। তেজস্ক্রিয় পরমাণু হলো এমন একটি পরমাণু যার নিউক্লিয়াস অস্থিতিশীল। এই অস্থিতিশীলতার কারণে পরমাণুটি নিজে থেকেই বিকিরণ রেডিয়েশন নির্গত করে এবং ধীরে ধীরে স্থিতিশীল নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। তেজস্ক্রিয় বিকিরণের প্রকারভেদ আলফা বিকিরণ আলফা রেডিয়েশন, হেলিয়াম নিউক্লিয়াস 2 প্রোটন প্লাস 2 নিউট্রন নির্গত হয়। বিটা বিকিরণ বেটা রেডিয়েশন, একটি নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয় এবং ইলেকট্রন বা পজিট্রন নির্গত হয়। গামা বিকিরণ গামা রেডিয়েশন, উচ্চ শক্তির ফোটন নির্গত হয় যা পদার্থের গভীরে প্রবেশ করতে সক্ষম। তেজস্ক্রিয় পরমাণুর বৈশিষ্ট্য নিউক্লিয়াস অস্থিতিশীল থাকা এর মৌলিক বৈশিষ্ট্য। স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ নির্গত করা তেজস্ক্রিয়তার মূল চিহ্ন। ভারী মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং জিটি 82 অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা বেশি, যেমন ইউরেনিয়াম 92 ও থোরিয়াম 90। উৎস এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা https://www.britannica.com/science/radioactivity। প্রশ্ন, একটি বল ঢাল বরাবর নিচে গড়িয়ে পড়ে, নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর বিভব শক্তি কমে গতিশক্তি বাড়ে। ব্যাখ্যা বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি হলো কোনো বস্তুর অবস্থানজনিত শক্তি। এটি নির্ভর করে বস্তুটির উচ্চতা এবং ভরের উপর। সূত্র F=mgh। যখন বল ঢাল বরাবর নিচে নামে তার উচ্চতা কমে যায়, ফলে বিভব শক্তি কমে। গতিশক্তি কাইনেটিক এনার্জি। গতিশক্তি হলো বস্তু চলার কারণে সৃষ্ট শক্তি। এটি বস্তুটির ভর ও বেগ উভয়ের উপর নির্ভর করে। যখন বল নিচের দিকে গড়িয়ে পড়ে তার বেগ বাড়ে, ফলে গতিশক্তি বাড়ে। উৎস পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী। প্রশ্ন, মানব চক্ষুর জন্য নিকট বিন্দু সাধারণত কত দূরত্বে অবস্থিত থাকে? সঠিক উত্তর 25 সেমি। ব্যাখ্যা নিকট বিন্দু নিয়ার পয়েন্ট হলো সেই ন্যূনতম দূরত্ব যেখানে কোনো বস্তু চোখের জন্য স্পষ্টভাবে দেখা সম্ভব হয়, অর্থাৎ রেটিনায় স্পষ্ট প্রতিচ্ছবি গঠিত হয়। সাধারণ দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তির জন্য এই দূরত্ব প্রায় 25 সেন্টিমিটার। যখন কোনো বস্তু এই দূরত্বের চেয়ে কাছে রাখা হয়, তখন চোখের লেন্সকে অত্যধিক বাড়তে হয় ফোকাস আনতে, যা চোখের পেশির সীমার বাইরে, ফলে বস্তু ঝাপসা দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে নিকট বিন্দু আরো দূরে সরে যায়। এটি প্রেসবিওপিয়া নামে পরিচিত। দূর বিন্দু ফার পয়েন্ট সাধারণ মানুষের জন্য সাধারণত অনন্ত ধরে নেওয়া হয়। অপটিক্যাল যন্ত্র যেমন ম্যাগনিফাইং গ্লাস, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ ডিজাইনে 25 সেমি। নিকট বিন্দু মান ব্যবহার করা হয়। উৎস এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। প্রশ্ন, কোন তরঙ্গে কণার সর্বাধিক স্থানচ্যুতি ও বিশ্রাম অবস্থার মধ্যে দূরত্বকে কি বলে? সঠিক উত্তর বিস্তার। ব্যাখ্যা বিস্তার অ্যাম্প্লিটিউড মাধ্যমের কণার বিশ্রাম অবস্থান থেকে সর্বাধিক স্থানচ্যুতি পর্যন্ত দূরত্ব। তরঙ্গের শক্তি এবং তীব্রতা নির্ধারণ করে। জল ঢেউয়ের উচ্চতা, শব্দ তরঙ্গের চাপ ইত্যাদি বিস্তারের উদাহরণ। বিস্তার পরিবর্তন করলে তরঙ্গের শব্দ বা আলোতে তীব্রতা পরিবর্তিত হয়। তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ একই ফেজে থাকা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, যেমন শিখর থেকে পরবর্তী শিখর পর্যন্ত। তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের প্রকার, উদাহরণ আলো, শব্দ নির্ধারণ করে। সময়কাল টাইম পিরিয়ড এক সম্পূর্ণ কম্পনের জন্য প্রয়োজনীয় সময়। সময়কাল নির্ধারণ করে তরঙ্গের ফ্রিকোয়েন্সি। ফেজ পার্থক্য ফেজ ডিফারেন্স দুই বিন্দুর কম্পনের আপেক্ষিক অবস্থানের পার্থক্য। ফেজ পার্থক্য নির্ধারণ করে দুই তরঙ্গের সংযোজন বা বিঘ্নন। উৎস পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ শ্রেণী। প্রশ্ন, নিচের কোন অবস্থায় ট্রান্সফর্মার কাজ করবে না? সঠিক উত্তর যখন ডিসি কারেন্ট প্রাইমারি কয়েলে দেওয়া হয়। ব্যাখ্যা ট্রান্সফর্মার হলো একটি ইলেকট্রিক ডিভাইস যা এসি ভোল্টেজকে অন্য ভোল্টেজে রূপান্তর করতে ব্যবহৃত হয়। এর মূল উপাদান হলো দুটি কয়েল, প্রাইমারি এবং সেকেন্ডারি, যা সাধারণত একটি লৌহ বা ফেরাইট কোরের চারপাশে আবৃত থাকে। কাজের মূলনীতি ট্রান্সফরমারের কাজ ফ্যারাডে ল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর নির্ভর করে। সেকেন্ডারি ভোল্টেজ তৈরি হয় প্রাইমারি কয়েলের পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র ডি থেকে। এসি কারেন্ট প্রাইমারি কয়েলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করে, তাই ট্রান্সফর্মার কাজ করে। উৎস পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী। প্রশ্ন, কোন সংরক্ষণশীল বলের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সত্য নয়? সঠিক উত্তর বলের দ্বারা শক্তি সৃষ্টি হয়। ব্যাখ্যা সংরক্ষণশীল বল কনজারভেটিভ ফোর্স। কোনো বস্তু একটি পূর্ণচক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরে আসলে ওই বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কাজের পরিমাণ শূন্য হয়, ওই বলকে সংরক্ষণশীল বলা হয়ে থাকে। বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণশীল বলের ক্ষেত্রে বল দ্বারা করা কাজ কেবল শুরু ও শেষ বিন্দুর উপর নির্ভর করে, পথে নয়। উদাহরণ মাধ্যাকর্ষণ বল, স্থিরচাপীয় স্প্রিং বল। যদি কোনো কণা সম্পূর্ণ বন্ধ বৃত্তে চলে তবে কাজ শূন্য হবে। সংরক্ষণশীল বল শুধুমাত্র শক্তি স্থানান্তর করে, সৃষ্টি করে না। উৎস পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ শ্রেণী। প্রশ্ন, একটি পদার্থ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতেও নিজে থেকেই চুম্বকত্ব প্রদর্শন করে। নিচের কোনটি এই প্রকার পদার্থের উদাহরণ? সঠিক উত্তর ফেরোম্যাগনেটিক পদার্থ।
ব্যাখ্যা ফেরোম্যাগনেটিক পদার্থ ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস এই ধরনের পদার্থ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র ছাড়াও স্থায়ীভাবে চৌম্বকত্ব ধারণ করতে সক্ষম। এদের মধ্যে ইলেকট্রনের স্পিন ও কক্ষপথীয় চৌম্বক মুহূর্ত ম্যাগনেটিক মোমেন্ট একই দিকে সজ্জিত থাকে। উদাহরণ লোহা, ফে, কোবাল্ট, নিকেল, নি এবং কিছু সংকর ধাতু। প্যারাম্যাগনেটিক পদার্থ প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস এদের মধ্যে অসম জোড় ইলেকট্রন থাকে, ফলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োগে চৌম্বকত্ব দেখা দেয়। উদাহরণ অ্যালুমিনিয়াম, প্লাটিনাম। ডায়াম্যাগনেটিক পদার্থ ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালস এরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের বিপরীতে দুর্বল চৌম্বক ক্ষেত্র তৈরি করে। চৌম্বকত্ব সাধারণত খুবই দুর্বল এবং বিপরীতমুখী। উদাহরণ বিসমাথ, তামা। অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ অ্যান্টিফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস এদের পারমাণবিক ডাইপোল বিপরীতমুখী এবং সমান মানের, ফলে নিজ চৌম্বকত্ব থাকে না। উদাহরণ ম্যাঙ্গানিজ অক্সাইড, MnO। উৎস এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। প্রশ্ন নিচের কোনটির জন্য UHF তরঙ্গ ব্যবহৃত হয়? সঠিক উত্তর স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার। ব্যাখ্যা স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার UHF আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি তরঙ্গ ব্যবহৃত হয়। ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ পর্যন্ত, যা টেলিভিশন সম্প্রচার এবং স্যাটেলাইট যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। রেডিও ব্রডকাস্টিং সাধারণ রেডিও ব্রডকাস্টিং VHF ভেরি হাই ফ্রিকোয়েন্সি বা EHF হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে। মাইক্রোওয়েভ ওভেন 2.4 গিগাহার্টজ বা তার আশেপাশের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। এই ফ্রিকোয়েন্সি জল অণুগুলোর কম্পন ঘটাতে সক্ষম, যার ফলে খাবার গরম হয়। উৎস এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। প্রশ্ন সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সঠিক উত্তর ফটোভোল্টাইক কোষ। ব্যাখ্যা ফটোভোল্টাইক কোষ সূর্যালোককে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে। সোলার প্যানেলে অনেকগুলো কোষ সিরিজ বা প্যারালাল সংযোগে বিদ্যুৎ উৎপাদন করে। সূর্যের আলোর কণা ফোটন সেমিকন্ডাক্টর উপাদানে পড়লে ইলেকট্রন মুক্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। গ্যাস টারবাইন এটি গ্যাস বা তেলের জ্বালানি পুড়িয়ে ঘূর্ণন শক্তি তৈরি করে, সাধারণত বিদ্যুৎ কেন্দ্রে তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত। কয়লা জ্বালানি চুল্লি এটি কয়লা পুড়িয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, সৌরশক্তি নয়। উৎস পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী। প্রশ্ন ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী তাড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। সঠিক উত্তর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারে। ব্যাখ্যা ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের দ্বিতীয় সূত্র অনুযায়ী যখন কোনো বন্ধ বর্তনীতে চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়, তখন তাতে একটি তাড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। সূত্র E সমান d∅ dt। তাড়িৎচালক শক্তি E এর মান চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে লেঞ্জের সূত্র উৎপন্ন তাড়িৎচালক শক্তির দিক কেমন হবে যা মূল ফ্লাক্সের পরিবর্তনকে প্রতিহত করবে। উৎস পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ শ্রেণী। প্রশ্ন রাদারফোর্ড, পিয়ের কুরি ও মেরি কুরির তেজস্ক্রিয়তার উপর গবেষণার প্রধান অবদান কি ছিল? সঠিক উত্তর তেজস্ক্রিয় রশ্মির প্রকার নির্ধারণ। ব্যাখ্যা মেরি কুরি ও পিয়ের কুরির তেজস্ক্রিয়তা বিষয়ক অবদান। মেরি কুরি ও পিয়ের কুরি ইউরেনিয়াম যৌগ নিয়ে গবেষণা করতে গিয়ে লক্ষ্য করেন যে কিছু পদার্থ নিজে থেকেই শক্তিশালী বিকিরণ নির্গত করে, যা বাহ্যিক কোনো প্রভাব ছাড়াই ঘটে। তারা গবেষণার মাধ্যমে দুটি নতুন তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেন। এই আবিষ্কার তেজস্ক্রিয়তার ধারণাকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করে এবং আধুনিক পরমাণু বিজ্ঞানের ভিত্তি গঠনে সহায়তা করে। মেরি কুরি 1903 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, বেকেরেল ও পিয়ের কুরির সঙ্গে এবং 1911 সালে রসায়নে এককভাবে নোবেল পুরস্কার লাভ করেন। তারা প্রমাণ করেন যে তেজস্ক্রিয়তা কোনো রাসায়নিক বিক্রিয়া নয়, বরং এটি পরমাণুর অভ্যন্তরীণ পরিবর্তনজনিত প্রক্রিয়া। রাদারফোর্ড তেজস্ক্রিয় বিকিরণকে বিশ্লেষণ করে তিনটি প্রধান রশ্মি শনাক্ত করেন: আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত ভারী ও কম অনুপ্রবেশক্ষম, বিটা রশ্মি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সদৃশ কণা, গামা রশ্মি কোনো চার্জ নেই, তড়িৎচুম্বক তরঙ্গ প্রবেশক্ষমতা সর্বাধিক। উল্লেখ্য রেডিও অ্যাক্টিভ ধাতু আবিষ্কার পিয়ের কুরি ও মেরি কুরির একটি অবদান, কিন্তু তেজস্ক্রিয় রশ্মির প্রকার নির্ধারণ সর্বোত্তম উত্তর হিসেবে নেওয়া হয়েছে। মেরি ও পিয়ের কুরি রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেছিলেন, কিন্তু এটি তাদের প্রধান অবদান নয়। উৎস পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী। প্রশ্ন কোন চার্জযুক্ত কণিকা যদি চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে চলে তবে? সঠিক উত্তর সর্বাধিক বল কাজ করে। ব্যাখ্যা চৌম্বক ক্ষেত্রের উপর চলন্ত চার্জ কিউ এর উপর প্রয়োগিত লরেন্জ বলের সূত্র হল F সমান কিউ ভি গুণ বি, যেখানে কিউ সমান চার্জের মান, ভি সমান কণিকার বেগ, বি সমান চৌম্বক ক্ষেত্র, থিটা সমান ভি এবং বি এর মধ্যে কোন লরেন্জ বলের মান নির্ণয় হয়। F সমান কিউ ভি গুণ বি সেন থিটা সর্বাধিক হয় যখন থিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ বেগ এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হলে সেন 90 ডিগ্রি সমান 1, তাই F ম্যাক্স সমান কিউ ভি হয়। উৎস পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী। প্রশ্ন শব্দের প্রতিফলন ঘটার জন্য ন্যূনতম দূরত্ব কত হতে হয়? সঠিক উত্তর 16.5 মিটার। ব্যাখ্যা শব্দের প্রতিফলন রিফ্লেকশন অফ সাউন্ড। যখন কোনো শব্দ তরঙ্গ কোনো কঠিন ও মসৃণ পৃষ্ঠে আঘাত করে ফিরে আসে, তখন সেই ঘটনাকে বলা হয় শব্দের প্রতিফলন। শব্দ প্রতিফলনের জন্য পৃষ্ঠটি হতে হবে কঠিন, মসৃণ ও সমতল, যেমন দেওয়াল, পাহাড়, ভবন ইত্যাদি। বায়ুতে শব্দের বেগ 330 মিটার প্রতি সেকেন্ড হলে শব্দটি প্রতিফলিত দেয়ালে গিয়ে ফিরে আসার মোট সময় হবে 0.1 সেকেন্ড। সুতরাং 2d সমান v গুণ t অনুযায়ী 2d সমান 330 গুণ 0.1 সমান 33, অর্থাৎ d সমান 16.5 মিটার। তাই শব্দের প্রতিফলন ঘটার জন্য ন্যূনতম দূরত্ব হতে হবে 16.5 মিটার। প্রশ্ন রংধনুর মধ্যে কোন রঙের বিচ্যুতি কোণ সর্বাধিক? সঠিক উত্তর বেগুনি। ব্যাখ্যা রংধনু গঠনের প্রক্রিয়া। সূর্যের সাদা আলো যখন বৃষ্টির ক্ষুদ্র জলের ফোঁটার মধ্যে প্রবেশ করে, তখন আলোর প্রতিসরণ রিফ্র্যাকশন ঘটে। প্রতিসরণের ফলে আলোটি বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের রঙে বিভক্ত হয়। এই বিভাজন প্রক্রিয়াকে বলা হয় বিচ্ছুরণ ডিসপারশন। ফলে সাদা আলোটি 7টি পৃথক রঙে বিভক্ত হয়: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। প্রতিটি রঙের প্রতিসরণের কোণ ভিন্ন হওয়ায় তারা আলাদা আলাদা পথে ছড়িয়ে পড়ে এবং আকাশে অর্ধবৃত্তাকার রঙিন ধনু বা রংধনু দেখা যায়। উৎস এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। লিঙ্ক। প্রশ্ন পানির ঘনত্ব ও তাপমাত্রার সম্পর্কের ক্ষেত্রে নিচের কোন বিবরণটি সঠিক? সঠিক উত্তর পানি 4 ডিগ্রি সর্বাধিক ঘন হয়, বরফের চেয়ে বেশি ঘন। ব্যাখ্যা পানির ঘনত্বের পরিবর্তন ডেন্সিটি অ্যানোমালি অফ ওয়াটার। পানি একটি বিশেষ ধরনের পদার্থ যার ঘনত্ব তাপমাত্রার সাথে অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়। সাধারণত পদার্থ তাপমাত্রা বাড়লে প্রসারিত হয় এবং ঠান্ডা হলে সংকুচিত হয়। পানির ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়লে ঘনত্ব বৃদ্ধি পায়। পানি অণুগুলির মধ্যে থাকা হাইড্রোজেন বন্ধনের কারণে এই অস্বাভাবিক আচরণ দেখা যায়।
0 ডিগ্রি পানি বরফে পরিণত হয়, যেখানে অণুগুলি খোলামেলা ক্রিস্টাল কাঠামো তৈরি করে। এজন্য বরফের ঘনত্ব পানির তুলনায় কম হয় এবং বরফ পানির উপর ভেসে থাকে। পানির এই ডেন্সিটি অ্যানোমালি নদী, হ্রদ ও অন্যান্য জলাধারে জীবজন্তুর টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ঠান্ডা পরিবেশে পানির নিচে উষ্ণ স্তর বজায় রাখতে সাহায্য করে। উৎস: পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণী। প্রশ্ন: মানুষের শ্রবণসীমার নিচের শব্দকে কি বলা হয়? সঠিক উত্তর: ইনফ্রাসাউন্ড। ব্যাখ্যা: ইনফ্রাসাউন্ড যেসব শব্দের কম্পাঙ্ক মানুষের শ্রবণসীমার নিচে থাকে, অর্থাৎ 20 হার্জ এর নিচে, সেগুলোকে ইনফ্রাসাউন্ড বলা হয়। উদাহরণ: ভূমিকম্প, আগ্নেয়গিরির গর্জন, কিছু বৃহৎ প্রাণীর শব্দ। আল্ট্রাসাউন্ড যেসব শব্দের কম্পাঙ্ক মানুষের শ্রবণসীমার উপরে থাকে, অর্থাৎ 20 কিলোহার্জ এর উপরে। উদাহরণ: ডেন্টিস্টদের ডেন্টাল ক্লিনিং যন্ত্র, ভয়েস ইন নেভিগেশন বা ডাক্তারি ইমেজিং, সোনোগ্রাফি। মেগাসাউন্ড সাধারণত এটি ব্যবহার হয় খুব উচ্চ শক্তির শব্দের জন্য, যা কোনো বড় শক্তি বা বিস্ফোরণের সাথে সম্পর্কিত। উৎস: পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণী। প্রশ্ন: কোনটি এসি কারেন্টের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর: ব্যাটারি থেকে উৎপন্ন হয়। ব্যাখ্যা: এসি অল্টারনেটিং কারেন্টে ধারাবাহিকভাবে দিক পরিবর্তন ঘটে, অর্থাৎ কারেন্টের প্রবাহ একসময় একটি দিক থেকে অন্য দিকে যায় এবং এটি নিয়মিতভাবে পুনরাবৃত্তি হয়। এটি এসি এর প্রধান বৈশিষ্ট্য। এসি কারেন্টের পরিবর্তন প্রতি সেকেন্ডে কতবার ঘটে তা ফ্রিকোয়েন্সি দ্বারা মাপা হয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের ঘরে ব্যবহৃত এসি এর ফ্রিকোয়েন্সি 50 হের্জ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়। ব্যাটারি সাধারণত ডিসি ডাইরেক্ট কারেন্ট উৎপন্ন করে, যা একটি নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয় এবং সময়ের সাথে দিক পরিবর্তন করে না। তাই এসি কারেন্ট ব্যাটারি থেকে আসে না। এসি কারেন্টের আরএমএস রুট মিন স্কয়ার মানের ধারণা থাকে, যা এই কারেন্টের কার্যকরী শক্তি পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি বিদ্যুৎ সরবরাহ ও হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ। প্রশ্ন: প্রিজমের মাধ্যমে আলো বিচ্ছুরিত হওয়ার কারণ? সঠিক উত্তর: আলোর বেগের ভিন্নতা। ব্যাখ্যা: প্রিজম হলো স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি ত্রিভুজাকার অপটিক্যাল যন্ত্র, যার দুটি সমতল পৃষ্ঠ পরস্পরের সাথে একটি নির্দিষ্ট কোণে ঝোঁকানো থাকে। যখন সাদা আলো, বিভিন্ন রঙের সমষ্টি, প্রিজমে প্রবেশ করে, প্রতিটি রঙের জন্য প্রতিসরণ কোণ ভিন্ন হয়। বিভিন্ন রঙের আলোর বেগ ভিন্ন হয় কাচের মধ্যে বেগ যত কম, প্রতিসরণ তত বেশি। নীল ও বেগুনি আলোর বেগ কাচে কম, তাই এগুলোর প্রতিসরণ বেশি। লাল আলোর বেগ বেশি হওয়ায় প্রতিসরণ কম। সাদা আলো প্রিজমের অপর প্রান্ত দিয়ে বের হওয়ার সময় বিভিন্ন রঙে ভেঙে যায়। এই ঘটনাকেই বিচ্ছুরণ ডিসপারশন বলা হয়। উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। লিঙ্ক। প্রশ্ন: একটি মহাকাশযান পৃথিবীর সাপেক্ষে 0.8 বেগে চলছে। একটি আলোকরশ্মি একই দিকে সি বেগে চললে মহাকাশযানের সাপেক্ষে আলোর বেগ কত হবে? সঠিক উত্তর: সি। ব্যাখ্যা: আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে আলোর বেগ সি সকল পর্যবেক্ষকের জন্য ধ্রুবক। যে কোনো রেফারেন্স ফ্রেম থেকে সেটি পরিমাপ করা হোক না কেন, এর মান সর্বদা সি সমান 3 গুণ 108 মিটার প্রতি সেকেন্ড। নিউটনীয়ভাবে মনে হতে পারে চলমান মহাকাশযান থেকে আলোর বেগ 1.8 সি বা বেশি হবে, কিন্তু আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী আলোর বেগ কখনো সি এর বেশি হয় না। অতএব মহাকাশযানের সাপেক্ষেও আলোর বেগ থাকবে সি। উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। লিঙ্ক।